আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার 2026 এর সেট 8, যেটা সুনীতি একাডেমি স্কুল থেকে আছে। পাতা নম্বর হচ্ছে 399 আর 400 পাতাতে আছে। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4 দাগের অঙ্কগুলো আমরা করব। তার আগে বলে রাখি, যারা আগের স্কুলের ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লিঙ্কগুলো দেওয়া আছে, তাহলে দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে পরপর স্টেপগুলো। ঠিক আছে, তো চলো আমরা স্কুল শুরু করি। 1-এর 1 দাগের গুলো কি বলেছে, 1-এর 1 দাগেরটা কি বলেছে দেখে নাও। বলেছে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। এখানে কয়েকটা রাশি দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা রাশি থেকে আমাদের মান বার করতে হবে। আমরা ডাইরেক্টলি আমরা বলতে পারবো না, কারণ এখানে গোছানো নেই কি আমরা বলতে পারবো কি এটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ না। এদের ইকুয়েশন করতে হবে। ঠিক আছে, সমাধান করে এদের দ্বিঘাত আকারে আসছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে, তার জন্য ওটা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করি। প্রথমে দেওয়া আছে x প্লাস এক্স স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 5। দ্বিতীয়টাতে এটা দেওয়া আছে। আমরা পরপর চারটারই করি, তাহলে বুঝতে পারবো কোনটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর কোনটা হবে না। তাহলে 1-এর 1 দাগেরটা যেটা প্রথমে বলে দিয়েছে, কি বলেছে, x প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, x প্লাস, কারোর মাথার উপরে যদি পাওয়ারটা মাইনাস থাকে তার মানে ও নিচে ছিল সূচকের নিয়ম অনুসারে, তাহলে 1/x আমরা করতে পারবো, ইকুয়াল টু কত, 5 হয়ে যাবে। তাহলে হরগুলি লসাগু x, x এর সঙ্গে গুণ করলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5, বা দিয়ে x স্কোয়ার প্লাস 1 আর এটা কোনাকুনি গুণ করলে 5x। সবগুলোকে বা দিকে নিয়ে চলে আসতে, x স্কোয়ার এটাকে নিয়ে আসি মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো না। দ্বিতীয়টা কি বলেছে, এটা এ নম্বরটা। বি নম্বর অপশনটা কি বলে দিয়েছে দেখো, বি নম্বর অপশনটা বলে দিয়েছে a প্লাস a কিউব বাই এক্স ইকুয়াল টু এক্স বাই কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে আমি এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে দেখো, এক্স যদি কমন নিয়ে নিই আমি সামনে এটা নিয়ে চলে আসছি, এক্স স্কোয়ার আর প্লাস 1 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার পড়ে থাকছে, এটা সামনে লিখে দিলাম, আর এটা এখান থেকে এক্স কমন নিয়েছি 1 আছে, 1টা পরে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু এক্স বাই 5। তাহলে এক্স এক্স যদি কেটে যায় তাহলে কোনাকুনি আমরা গুণ করে নিই, কত হবে, 5x স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু এক্স। এখানে 5x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ উদাহরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সি দাগেরটা কত হচ্ছে, সি দাগেরটা আমরা দেখি ক্যালকুলেশন করে। সি দাগেরটা বলে দিয়েছে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 5x, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে x থেকে গেল এক্স স্কোয়ার প্লাস 3, আর এখান থেকে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকছে, 2x প্লাস 5 থাকছে। উভয় পক্ষে x কেটে দিলে দেখো, এবার গুণ করে এ পাশটা নিয়ে চলে আসছি। তাহলে যদি গুণ করি বা এমনি যদি লিখি, এক্স স্কোয়ার লিখে দিলাম, আর এখানে দেখো 2x আছে, এরপরে প্লাস আছে, এরপরে আসলে কি মাইনাস 2x হয়ে যাচ্ছে। এখানে প্লাস 3 আছে, এটা মাইনাস 5 আছে, তাহলে এরপরে আসলে মাইনাস 5 হয়ে যাবে। তাহলে কত থাকছে, মাইনাস 2 থাকছে, ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো এটারও দ্বিঘাত সমীকরণ সি জায়গাটা। তাহলে আমাদের অপশন একটাই বাড়ছে, ডি। কিন্তু কিভাবে আসে সেটা আমরা দেখে নিই আগে। হ্যাঁ, তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আর ইকুয়াল টু 5। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, 2x স্কোয়ার প্লাস, এটা সূচকের নিয়ম অনুসারে 1/x স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে হরগুলির লসাগু কি হবে, এক্স স্কোয়ার, আমি যদি কোনাকুনি গুণ করি 4x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু কি হবে, 5 হয়ে যাবে। বা দিয়ে 4x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা কোনাকুনি গুণ করলে 5x স্কোয়ার। তাহলে সবগুলোকে বা দিয়ে কেটে এনেছি, 4x টু দি পাওয়ার 4 আর এটা মাইনাস 5x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা কি জানি কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মেন যেটা ফরম্যাট, ওটা কি আমাদের ঘাতটা কত হবে, পাওয়ারটা 2 হতে হবে সর্বোচ্চ। এখানে কত আছে, 4 আছে, তার জন্য এটাকে আমরা বলতে পারবো না অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ঠিক আছে, দ্বিঘাত বলার জন্য এর কি থাকতো শর্ত, কি এর সর্বোচ্চ পাওয়ার 2 হতে হতো, কিন্তু এখানে কত আছে, 4 আছে, তার জন্য এটা হচ্ছে ডি নম্বর অপশনটা আমাদের ঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 দাগের অঙ্কটা হয়ে গেল, ডি নম্বর অপশনটা আমাদের ঠিক হচ্ছে।
তারপরটা চলো, তারপর জিনিসটা বুঝবে ভালো করে একটু। বলেছে একটি সুদ কষা অঙ্কে মোট সুদ এবং সময় অপরিবর্তিত থাকলে সুদের হার কমলে আসলটা কি করতে হবে। আচ্ছা ধরো তুমি একটা ব্যাংকে টাকা রেখেছো 100 টাকা, ঠিক আছে। এবার তুমি 1 মাস বা 2 মাস পরে নির্দিষ্ট একটা সময় রেখে দিয়েছো, 1 বছর পরে তুমি 1000 টাকা নেবে, ঠিক আছে। আর সুদ, মোট সুদ যত টাকা দিচ্ছে অত টাকাই করেই দেবে, পার্সেন্টেজটা কমাচ্ছে না বাড়াচ্ছে না। এবার মোট সুদ যেটি টাকা চাইছো, মানে 100 টাকা দিয়ে তুমি 1000 টাকা নেবে, সময় 1 বছরই রাখছো। এবার বলছে সুদের হারটা কমিয়ে দিয়েছে, তুমি যদি সুদের হার কমিয়ে দেয় তাহলে কি তুমি পাবে সেই টাকাটা? অবশ্যই পাবে না। তখন আমাকে কি করতে হবে, আমার নিজের আসলটাকে বাড়াতে হবে। এটাই হচ্ছে কথা, কি আমার যদি সুদ এতটাই নিই, ধরো আমি 100 টাকা রাখলাম, আমি 200 টাকাই নেব সুদ আসলে, আর সময়টা 1 বছরই রেখেছি, তাহলে এবার বলছে সুদের হার কমে গেছে। তাহলে কিভাবে, তাহলে সুদের হার যদি কমে তাহলে আমাকে টাকার পরিমাণটা বাড়াতে হবে, তাহলে আমি ঠিক পেয়ে যাব ওই 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 যদি টাকা আমি বলেছি 1 বছর পর ওই 200 টাকা। তাহলে আমাকে যদি এই দুটো যদি ধ্রুবক থাকে, মনে রাখবে সুদ আর সময় যদি ধ্রুবক থাকে আর সুদের হার যদি কমে তাহলে আসল বাড়াতে হবে, আর সুদের হার যদি বাড়ে তাহলে আসলটা কমালে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, বাড়বে। 2 দাগের অপশনটা কি হবে, বাড়বে। তাহলে 2 এর অপশনটা কি হচ্ছে, কত নম্বর অপশনে আছে, এ নম্বর অপশনটা হচ্ছে বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 এর অপশন। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা সহজ। 3 দাগেরটা বলেছে একটি পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজমের সমগ্র তল রং করতে কয়টি তলে রং করতে হবে। এটা তোমাদের প্রিজম কিন্তু নেই, ঠিক আছে, তোমার সিলেবাসে প্রিজমও নেই, কিন্তু তার আসার চান্সও কম। যদি চলে আসে তাহলে মনে রাখবে 60টি হবে। একটি পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজমের সমগ্র তল, মানে গোটা তলটা, ভিতরটা আর বাইরেটা সমগ্র তলটা যদি রং করতে কতটা লাগবে, 60টি তল রং করতে হবে। তাহলে 7 হয়ে যাবে ওখানে আছে। হ্যাঁ, তারপর চলো 7 অ্যান্সার কত দাগে আছে, ডি নম্বর অপশনে 7টা আছে। 4 দাগে কি বলেছে, 4 দাগে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি এবং এস সি যা দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। তো বলছে এ বি ইকুয়াল টু 4 সেমি, এ সি ইকুয়াল টু 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা অঙ্কটা করি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা ধরে নাও বৃত্ত আছে, বৃত্তে এটা কেন্দ্র। একটা কথা মনে রাখবে, আমরা বলেছিলাম বৃত্তে যদি আমরা সমকোণ উৎপন্ন করি তাহলে অতিভুজটা কেন্দ্রের মাঝখানে বিন্দু হবে, ঠিক আছে। আর স্থূলকোণী যদি আঁকি তাহলে কেন্দ্রটা, যেটা কেন্দ্র থাকবে ওটা বাইরে থাকবে, আর সমবাহু যদি আঁকি ত্রিভুজ তাহলে মাঝখানে হবে। তাহলে আমাদের এখানে কি বলেছে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী যদি ত্রিভুজ আঁকতে যাই আমি, তাহলে এরকম হচ্ছে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকম হবে। তো দেখো আমাদের কেন্দ্রটা কি হচ্ছে, অতিভুজের মাঝখানে অবস্থান করছে, এটা একটা মনে রাখবে। কি যদি স্থূলভুজ হয় তাহলে কেন্দ্রটা কোথায় থাকবে, বাইরে থাকবে। আর যদি বলে কি সমবাহু ত্রিভুজ আছে তাহলে ভেবে নিবা কি মধ্যে আছে, ঠিক আছে, মানে ভিতরে আছে। আর যদি সমকোণী বলে তাহলে অতিভুজের উপরে থাকবে। তাহলে এটা আমরা পেলাম। নাম যদি দিয়ে দিই এ বি আর সি, এটা নাম যদি দিয়ে দিই তাহলে এখানে বলেছে এটা এটা অতিভুজ আছে, এটা বৃত্তটার ব্যাস, কিন্তু আমাদের কি চেয়েছে, ব্যাসার্ধ চেয়েছে। তাহলে আমি যদি অতিভুজের মানটা বার করি, 2 দিয়ে ডিভাইড করে দিলে তাহলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা মান দেওয়া আছে, এ বি এর মান 4 দেওয়া আছে আর এস সি এর মান 3 দেওয়া আছে। তাহলে আমরা অতিভুজ সমান কি জানি, অতিভুজ মানে জানি, অতিভুজ মানে এসি, এসি সমান কি, এটা স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না। অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে 16 যোগ 3, তাহলে কত হয়ে যাচ্ছে 25, সমান কি হয়ে যাবে 5 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এসি পেলাম। ভালোভাবে মনে রাখবে, আমাদের কিন্তু এটা অ্যান্সার চাইনি। এসি মানে গোটা ব্যাস পেলাম। এবার ব্যাসার্ধ কি, 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে,
5/2 ইকুয়াল টু কি হবে 2.5 চলে আসছে সেম। ঠিক আছে, অপশন নম্বর কত আছে 2.5, সি নম্বর অপশনটা কারেক্ট আনসার। 5 দাগেরটা হয়ে গেল। তারপর 6 কি বলেছে, 5 দাগেরটা কি বলেছে দেখো। 5 দাগের অঙ্কটা বলেছে Q5 PQ4 এবং 2 সংখ্যাগুলির গড় 5 হলে নিচের সম্পর্কটি কোনটা তথ্য। আচ্ছা, P আর Q এর যোগফল হিসাবে যদি নিয়ে আসি আমি, তাহলে গড় মানে কি, এটা গোটাটার সমষ্টি ডিভাইডেড সংখ্যা ইকুয়াল টু এটা 5 হবে। তাহলে এইভাবে লিখে নিই, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে কিভাবে আসবে দেখো, এখানে করে নিচ্ছি আমরা 5 দাগেরটা। ঠিক আছে, কি কি দেওয়া আছে সংখ্যাটা আমরা একবার লিখে নিই, তাহলে প্লাস আকারে আমরা লিখে নিচ্ছি একবারে। কিউ দেওয়া আছে, 5 দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, 4 দেওয়া আছে, আর 2 দেওয়া আছে। তাহলে কটা সংখ্যা 1 2 3 4 5 6, তাহলে ডিভাইডেড কি হয়ে যাবে 6, ইকুয়াল টু এদের গড় দেওয়া আছে, যৌগিক গড় কত দেওয়া আছে 5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু মানটা বার করতে পারবো। তাহলে দেখো কিউ কটা, একটা দুটো, আর পি একটা। ঠিক আছে, তাহলে এখানে পি প্লাস 2 কিউ আর বাকি কি 5, আর এখানে কত হচ্ছে 11 হচ্ছে, তাই না? তাহলে প্লাস 11, এটা ভাগ আকারে আছে, উপরে গেলে গুণ 30 হয়ে যাবে। তাহলে বাদে পি প্লাস 2 কিউ ইকুয়াল টু 30 মাইনাস 11, বাদিয়ে 2p 2q ইকুয়াল টু কি হয়ে যাবে 19 হয়ে যাচ্ছে। তাহলে এটা অপশন কি আমাদের আছে, তো এটা দেখো অপশনটা আছে তোমাদের, সি দাগের অপশনে অ্যান্সারটা আছে। এটুকুই অঙ্ক। তাহলে 5 দাগেরটা হয়ে গেল। আচ্ছা চলো 6 দাগেরটা কি বলেছে। 6 দাগেরটা বলেছে যদি 2x ইকুয়াল টু sec a এবং 2/x ইকুয়াল tan a হয়, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত। আচ্ছা, এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, দেখবে ভালো করে। আমরা সম্পর্ক কি জানি, এদের মধ্যে রিলেশনটা কি জানি, sec আর tan এর মধ্যে আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে এটার মান আমরা বার করতে পারবো। তাহলে দেখো কিভাবে মানটা বার করছে। তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি sec স্কোয়ার যেহেতু থিটার জায়গাতে এ আছে, তাহলে tan স্কোয়ার এ ইকুয়াল টু কি 1। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেবো। sec এর মান আমরা জানি, sec এর মান কি 2x দেওয়া আছে, তাহলে 2x এর স্কোয়ার মাইনাস tan এর মান জানি কি 2/x, তাহলে এখানে 2/x তার স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আমি যদি ক্যালকুলেশন করি এখানে দেখো, তাহলে 4x স্কোয়ার আর এখানে 4/x এর স্কোয়ার ইকুয়াল টু 1। আমি এখান থেকে দেখো 4টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কি হবে 1 হয়ে যাবে। তাহলে বা দিয়ে দেখো আমাকে দরকার কিন্তু কি, আমার মান কি চেয়েছে 2 ইন্টু, আমার এটা মান চেয়েছে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটার মান চেয়েছে, কিন্তু আমার এখানে 4 আছে। তো আমি এখান থেকে কি করবো, 2টাকে আমি উপাশটায় পাঠিয়ে দেবো। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1 কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশনে আছে, বি নম্বর অপশনটা হচ্ছে, বি এ নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। তাহলে আমাদের 1 দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। 2 দাগের কি বলেছে চলো। 2 দাগের গুলো কি বলেছে, এখানে একটা মান দেওয়া আছে, দেখো দেওয়া আছে sin 12 থিটা ইন্টু cos 18 ইন্টু sec 78 ইন্টু cosec 72 এর মান কত। তাহলে এদের কি করতে হবে, এক একটা করে পুরো কোণে ভেঙে নেব, সাইন আর cos এর সম্পর্ক বা আর cosec আর sec এর সম্পর্কটা আমাদের নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো দেখো, অঙ্কটা আগে টুকে নিতে হলে বুঝতে পারবে। সাইন 12 ইন্টু cos 18, তাই তো, ইন্টু sec 78 18 cosec 72 এটা দেওয়া আছে। এবার আমরা কি করব, সাইনটাকে রেখে দিচ্ছি, সাইন 12 ডিগ্রি রেখে দিচ্ছি।
হ্যাঁ, তারপরে কসটাও রেখে দিলাম, কস 18 ডিগ্রি। এবার সেকটাকে আমরা করতে পারবো কি, পুরো কোণে ভেঙে নিচ্ছি, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস 12 হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কি করতে পারবো, কোসেকটাকেও ভাঙতে পারবো, তাহলে কোসেক 90 মাইনাস 12 18 ডিগ্রি। এটা যদি করতে পারি তাহলে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু এটা মানে কি আসবে, কোসেক আসবে, কোসেক 12 ডিগ্রি। এটা মানে কি আসবে, সেক আসবে, তাহলে সেক 18 ডিগ্রি। সেক 90 মাইনাস 12 থিটা মানে কি, কোসেক থিটা হবে। হ্যাঁ, আর কোসেক 90 মাইনাস থিটা সমান কি আসবে, সেক থিটা আসবে। তাহলে এভাবে লিখলাম। তারপরের লাইনটা সাইন 12 ডিগ্রি ইন্টু, ঠিক আছে, কস 18 ডিগ্রি। কোসেক মানে কি বলতো, 1 বাই সাইন হয়ে যাবে, 1 বাই সাইন থিটা ইন্টু সেক মানে কি 1 বাই কস থিটা, 1 বাই কস 18 থিটা। তাহলে এখানে দেখো কোনাকুনি এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 1 ইন্টু 1 ইকুয়াল টু কত আসছে, অ্যান্সার 1 আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের শূন্যস্থানের প্রথম অ্যান্সারটা 1 আসবে। ঠিক আছে, এক দাগের অপশনটা এটা অ্যান্সার হচ্ছে। দুই দাগের কি বলেছে, দুই দাগে বলেছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ড্যাশ অবস্থিত। একটু আগে বললাম স্থূলকোণী ত্রিভুজ, তাহলে বাইরে হবে, আমি চিত্রটা দেখিয়ে দিচ্ছি, এরকম একটা চিত্র হবে। হ্যাঁ, এরকম একটা বৃত্ত, স্থূলকোণী মানে কি 90 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে ধরে নিচ্ছি এখানে সাপোজ এটা একটা আসছে আর এরকম আসছে, তাহলে এটা স্থূলকোণ হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি হয় তাহলে দেখবে এখানে সবসময় ইটা থাকবে, কেন্দ্রটা থাকবে। তাহলে কি ও বাইরে থাকছে না, তাহলে এখানে কি লিখে দেবো, বাইরে, কি হয়ে যাবে, বাইরে হয়ে যাবে, মনে রাখবেন। তারপর 3 দাগেরটা কি হচ্ছে, 3 দাগেরটা বলছে একটি পঞ্চভুজের ড্যাশটি কর্ণ আছে, একটি পঞ্চভুজের 5টি কর্ণ আছে। এবার যদি বলে দশভুজের, ষষ্ঠভুজের এরকম যদি থাকে, তাহলে মান বার করার একটা মেথড আছে, কি n ইন্টু n মাইনাস 3/2 হবে। তো ওখানে n এর জায়গাতে মানে মানে ভুজের মানে বাহুর সংখ্যাটা বসালে তাহলে ওখান থেকে ক্যালকুলেশন করতে পারবে। তাহলে একটি পঞ্চভুজের কটি কর্ণ আছে, 5টি কর্ণ আছে। কটি আছে, 5টি। একটি পঞ্চভুজের কটি কর্ণ, 5টি কর্ণ আছে, হয়ে গেছে। তারপর 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা এর অঙ্কটা এর আগেও করেছি, দেখো 4 দাগের অঙ্কটা বলেছে a অনুপাত 2 ইকুয়াল সমান b অনুপাত 5 সমান c অনুপাত 8 হলে a এর 50% ইকুয়াল টু b এর 20% আর ইকুয়াল টু সি এর কত পার্সেন্ট হবে। আচ্ছা দেখো, এটা অঙ্কটা খুব সহজ অঙ্ক, একটু মনে রাখবে, আর প্রায় এই অঙ্কটা আসছে। তাহলে কি বলেছে, এ অনুপাত 2 সমান বি অনুপাত 5 সমান সি অনুপাত 8। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডিভাইড আকারে লিখে দিচ্ছি, a/2 সমান b/5 সমান c/8। এটা হচ্ছে। এবার কি করব, আমরা প্রত্যেকটাকে পার্সেন্টেজ যেহেতু বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করে দেব। তাহলে a/2 গুণিত 100% সমান b/5 গুণিত 100% c/8 গুণিত 100%। এবার যদি আমি কাটাকাটি করতে যাই, দেখো 2 দিয়ে 5 হয়ে যাবে, তাহলে a এর গুণ মানে কি, এরই তো আসছে, তাই তো, গুণ মানে এরই তো। তাহলে কি লিখতে পারবো, এর 50% সমান, এখানে যদি কাটাকাটি করি তাহলে 20 হয়ে যাচ্ছে, তাহলে বি এর কত হয়ে যাচ্ছে 20% সমান, এখানে যদি কাটাকাটি করি দেখবে 12.5 আসছে, তাহলে সি এর কি হয়ে যাবে 12.5%। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে অঙ্কটা হচ্ছে এভাবে আমাদের করতে হবে। তাহলে 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা কি বলেছে দেখে নাও। 5 দাগেরটা বলেছে
এখানে একটা দেওয়া আছে 6x² প্লাস 7x প্লাস p ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ একটি অপরটি অনন্য হলে p এর মান কত। তাহলে একটি অপরটির অনন্য যদি হয় তাহলে খুব সহজে মান বার করা যাবে। তাহলে একটা যদি আলফা ধরি অপরটা কি হবে 1/α হয়ে যাবে। তাহলে আলফা ইন্টু বিটা মানে এটার মান বার করলে হয়ে যাবে আমাদের। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে দুটো বীজ ধরি, দুটি বীজ হলো কি ধরে নেবে, একটা আলফা আর একটা 1/α, যেহেতু অনন্যক বলেছে। তাহলে আলফা ইন্টু 1/α মানে কি। আচ্ছা তার আগে আমি একবার এটা লিখে নিচ্ছি সমীকরণটা, তাহলে সুবিধা হবে। তাহলে কত আছে 6x² প্লাস 7x প্লাস p ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের সমীকরণটা দেওয়া আছে। তাহলে আলফা ইন্টু বিটা মানে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি হবে c/a, তাই তো। তাহলে আরেকবার লিখে নিচ্ছি আলফা ইন্টু 1/α ইকুয়াল টু c এর মান কত, c এর মান p আর a এর মান কত 6। তাহলে এখানে আলফা আলফা কাটলে 1 থাকছে, তাহলে p ইকুয়াল টু কত আসছে 6 আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে p এর মান কত হবে 6 হবে, p এর মান 6 হবে। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে 2 sin² থিটা প্লাস 3 cos² থিটার সর্বনিম্ন মান কত হবে। 2 cos² থিটা 3। আচ্ছা এখানে আমরা তাহলে ভেঙে নিচ্ছি। দেখো 2 sin² থিটা প্লাস 3 cos² থিটা। তাহলে এটাকে আমরা দেখো 2 sin² থিটা আর এটাকে ভেঙে নিচ্ছি কিভাবে 2 cos² থিটা প্লাস cos² থিটা। তাহলে এই দুটো থেকে দেখো আমরা দুইটা কমন নিতে পারবো, 2 sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু কি হবে প্লাস cos² থিটা। তাহলে 2 এটার মান আমরা জানি sin² থিটা প্লাস cos² থিটা মান কি 1 প্লাস এখানে cos² এর সর্বোচ্চ মান কত বলো তো, cos এর সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান কি 0। তাহলে এখানে স্কয়ারের মানও কি হবে সর্বোচ্চ মান সর্বনিম্ন যেহেতু মানে কথা বলেছে তাহলে এখানে 0 ধরে নেব। 2 1 2 প্লাস 0 ইকুয়াল টু কি হবে 2 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 6 দাগেরটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো 3 দাগের গুলো। তিনের 1 দাগের গুলো কি বলেছে, 3-এর 1 দাগেরটা বলছে আয়তঘনের দুটি তল যেখানে মিলিত হয় তাকে প্রান্তি কি বলে। এটা সত্য। আয়তঘনের দুটি তল যেখানে মিলিত হয় তাকে কি বলা হয় প্রান্তি কি বলা হয়। সাইড গুলোকে তাহলে প্রান্তি কি বলা হয়, তাহলে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে। তারপর কি বলেছে, বলছে স্কোর দেওয়া আছে 1 2 3 4 5 6। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত 2 5 2 তারপরে 3 9 2। তাহলে এখানে হাইয়েস্ট স্কোর কার 5 এর কতবার 9 বার আছে। তাহলে এখানে সংখ্যাগুরু মান যদি হওয়ার কথা ছিল তো 5 হওয়ার কথা ছিল, এখানে কত দিয়েছে 2 দিয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে, কারণ স্কোরটা 5 স্কোর করেছে বেশি জন তো, তাই না 9 জন। তাহলে হওয়ার কথা ছিল এটা, কিন্তু দিচ্ছে কোনটা এটা দিয়ে দিচ্ছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, 2 দাগেরটা মিথ্যা হবে। ঠিক আছে, তারপরটা একবার দেখে নাও। এখানে বলে দিয়েছে কি 1 রেডিয়ান আর 1 ডিগ্রি এবং 1 রেডিয়ানের মধ্যে সম্পর্ক হলো কত 1 ডিগ্রিটা বড় 1 রেডিয়ান থেকে। তাহলে এটা সত্য হচ্ছে না মিথ্যা। আমরা মনে রাখবে 1 রেডিয়ান সবসময় বড় 1 ডিগ্রি থেকে। কিভাবে আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে দেখো 2 দাগেরটা আমাদের কি আসলো মিথ্যা আসলো। ঠিক আছে, 3 দাগেরটা পাই রেডিয়ান সমান কি জানি 180 ডিগ্রি জানি। তাহলে 1 রেডিয়ান সমান কি হবে 180 বাই কি হয়ে যাবে পাই হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে মানটা বসাই তাহলে এটা শুধু রেডিয়ানের মান বার করছি। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ানের মান বার করছি। তাহলে 180 বাই পাই এর মান কত 22/7। তাহলে বা দিয়ে 180 গুণিত 7 বাই কি হয়ে যাবে 22 হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে একটা গুণ করি তাহলে দেখে না একটু 7 0 0 7 8 56 7 8
56, হাতে থাকলো 5, 7 × 7 12, তাহলে নিচে কত 22 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের মান কি হয়? 1 এর থেকে সবসময় বেশি হয়। তাহলে এটা 1 ডিগ্রি থেকে তো অবশ্যই বড়, আর এটা সমান আমাদের জানা আছে কত 57 পয়েন্ট সামথিং দেওয়া আছে, তাহলে 1 ডিগ্রি থেকে তো বড়। তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে 1 ডিগ্রিকে বড়, তার জন্য এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এটুকু মনে রাখবে। এবার তুমি এরকম করতে পারো কি 1 রেডিয়ান আছে থেকে যাক, কিন্তু 1 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে আসতে পারবে, তখন দেখবে কি প্রকৃত ভগ্নাংশ হবে, তখন আবার দেখবে কি ও 1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। মানে যেভাবেই করো তুমি 1 রেডিয়ানটা বড় 1 ডিগ্রি থেকে। ঠিক আছে, তাহলে 3 দাগেরটা হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে? 4 দাগেরটা এখানটায় করে নিচ্ছি। 4 দাগেরটা বলে দিয়েছে x ভ্যারিসাস y হলে x 10 টু দি পাওয়ার কি বলেছে? x টু দি পাওয়ার 1000 ভ্যারিসাস y টু দি পাওয়ার 1000 হবে। আচ্ছা, এটা হচ্ছে কিনা দেখে নি। তাহলে x ভ্যারিসাস y যেহেতু দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x সমান k y, এখানে লিখে দিতে হবে k একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই কথাটা লিখতেই হবে, মাস্ট এটা। তাহলে আমি দেখো উভয় পক্ষে আমি কি করে দেবো? 1000 দিয়ে গুণ করে নিচ্ছি। 1000 যেমন আমরা বর্গ করি তেমন 1000 দিয়ে করে নিচ্ছি উভয় পক্ষে। তাহলে x টু দি পাওয়ার কি 1 2 3, সেম এ পাশটাও x y, তার কি হয়ে যাবে 1 2 3। তাহলে লিখে দেবো উভয় পক্ষে 1000 করে পাই। ঠিক আছে, তাহলে দেখো x 1000, এটা x এর উপরেও হবে, সরি এখানে k হবে, হ্যাঁ k এর উপরেও হবে আর y এর উপরেও হবে। তাহলে এখানে একটা লক্ষ্য করে একটা জিনিস, এটা হচ্ছে সমান, এটা হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক আর এটা হচ্ছে সমান। তাহলে ধ্রুবক আর সমান তুলে আমরা কি করতে পারবো? ভ্যারিসাস বসাতে পারবো। তাহলে কি হয়ে যাবে 1, এটা কি হয়ে যাচ্ছে? সত্য হয়ে যাচ্ছে। এটা কথা মনে রাখবে কি x ভ্যারিসাস যদি y হয়, তাহলে তাদের মাথার উপরে সেম যদি থাকে পাওয়ার, m যদি উভয় পক্ষে থাকে, y যদি উভয় পক্ষে, তাহলে তারা ঠিক আছে, সত্য। তাহলে মনে রাখবে এটুকু। হ্যাঁ, তারপর চলো 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলে দিয়েছে দুটি বহুভুজ পরস্পর সদৃশ মানেই পরস্পর সর্বসম না। যদি সর্বসম হয় তাহলে সদৃশ হতেই হবে, কিন্তু যদি সদৃশ হয় তার কোনো মানে নেই কি সর্বসম হতেই হবে, হতেও পারে নাও হতে পারে। এটুকু মনে রাখবে, ভালো করে মনে রাখবে কি দুটি সদৃশ মানে কিন্তু সর্বসম নয়, হতেও পারে না হতে পারে, কিন্তু যদি সর্বসম হয় তাহলে সদৃশ হতেই হবে। তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাচ্ছে। 6 দাগেরটা কি বলেছে? 6 দাগেরটা বলছে n একটি স্বাভাবিক সংখ্যা হলে 25 টু দি পাওয়ার n এককের অঙ্ক কত হবে? 5 হবে। আচ্ছা, এটাও সত্য হবে। কিভাবে আমি বলে দিচ্ছি। এখানে n 25 n বলেছে, তাহলে n গুলো একটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ বাস্তব সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে 25 এর পাওয়ার যদি n এর জায়গাতে 1 নিই, তাহলে কি আসছে? 25 আসছে। তাহলে এককের ঘরে কি পাচ্ছি? 5 পাচ্ছি। আবার 25 এর n এর জায়গাতে যদি 2 নিয়ে নিই, তাহলে কত? 625 পাচ্ছি। তবুও কি পাচ্ছি? এককের ঘরে 5 পাচ্ছি। 25 এর ঘরে যদি আমি কিউব নিয়ে নিই, তাহলে কত আসছে? 15625 আসছে। তো দেখো এককের ঘরে 5 আসছে, তার মানে এটা কি বলেছে? সত্য হবে। ঠিক আছে, তাহলে এককের অঙ্ক কি হবে? এটা এককের অঙ্ক 5 হবে। তাহলে এটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাচ্ছে তাহলে অঙ্কটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 দাগের অ্যান্সার হয়ে গেছে। চলো এবার 4 দাগের অঙ্কগুলো আমরা শুরু করি। 4 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো। 4 দাগের অঙ্কটা বলেছে 2 sin 3 থিটা মাইনাস ইকুয়াল টু 1 হলে বলেছে sin 6 থিটার মান কত? তাহলে এখান থেকে থিটার মানটা আমরা বার করলে হয়ে যাবে। কিভাবে বার করবো? চলো, আমাদের কি দেওয়া আছে? 2 sin 3 থিটা, 2 sin 3 থিটা ইকুয়াল টু 1। তাহলে sin 3 থিটা ইকুয়াল টু কি হবে? 1/2 হবে। তাহলে sin কার মান হাফ,
তাহলে সাইন এখানে 3 থিটা ইকুয়াল টু কি হবে সাইন 30। হ্যালো দেখো এখানে সাইন ছুড়ে দিলাম, 3 থিটা ইকুয়াল টু কি হবে 30। থিটার মান কি হয়ে যাবে এখানে 30/3, তাহলে কত হচ্ছে 10 ডিগ্রি। এবার আমাকে কি চেয়েছে সাইন 6 থিটা, তাহলে সাইন লিখে দিলাম 6 থিটার মান যেহেতু 10, তাহলে কত আসছে সাইন 60 আসছে। সাইন 60 মান কি √3/2। এটা হচ্ছে আমাদের 4 এক দাগের অ্যান্সার। ঠিক আছে, একটু রিলেশনটা আর যদি মানটা জানি তাহলে খুব সহজে তাড়াতাড়ি পেরে যাবো অঙ্কগুলো ত্রিকোণমিতির। তারপর চলো 2 দাগেরটা। 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দীঘার সমীকরণে একটা বীজ 2 হবে। এরকম যদি অঙ্ক বলে দেয় কি কে এর মান কত হবে বা কে এর মান যদি না চায় অন্য কিছুর মান চাই আর একটা বীজ যেহেতু 2 বলে দিবে, তখন কি করবে এক্স এর জায়গাতে ওই বীজটা বসিয়ে দিবে, তাহলে মান বেরিয়ে যাবে দেখবে। তাহলে কিভাবে করব, তাহলে সমীকরণটা কি দেওয়া আছে আমরা লিখে নিই। দেওয়া আছে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটির একটি বীজ কি দেওয়া আছে 2। তাহলে পরের লাইন কি করব কে রেখে দিচ্ছে x এর জায়গাতে 2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু x এর জায়গাতে 2 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি আসছে 4k প্লাস 4 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আসছে 4k। এখান থেকে যদি বিয়োগ করি দেখো 4 থেকে 3 বাদলে 1, উপাশটায় পাঠালে -1, বা দিয়ে k ইকুয়াল টু কি আসবে -1/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, -1/4 হচ্ছে আমাদের 2 দাগেরটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 4 এর 1 আর 2 এর অঙ্কটা হয়ে গেল। তারপর চলো 3 দাগেরটা কি বলেছে, 4 এর 3 দাগেরটা কি বলেছে, 4 এর 3 দাগেরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, বৃত্তের ওপর অবস্থিত ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা চিত্রটা আগে আঁকি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এরকম ধরো একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে তার কেন্দ্র, ও ধরে নিচ্ছে এটা। তাহলে এখান থেকে বলেছে একটা স্পর্শক যাচ্ছে, হ্যাঁ, আর এখান থেকে একটা স্পর্শক দিয়েছে, হয়ে গেছে এটা। তাহলে এখান থেকে যদি এটা যুক্ত করি আর এখান থেকে যদি এটা যুক্ত করি তাহলে এরকম যুক্ত হয়ে গেল। এটা নাম দিয়ে দিয়েছে এটা পি, আর এখানে ও নাম দিলাম এটা, আর এটা কিউ দিয়ে দিলাম, আর এটা আর দিয়ে দিলাম। এখান থেকে মাঝখান বরাবর যেটা গিয়েছে এটা দিয়ে দিয়েছে 13 সেমি, এটার মান দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি জানতে পারছি এখান থেকে কি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা কি কত, এই যে এটা মান দেওয়া আছে, এগুলোর কত মান দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে ব্যাসার্ধ। তাহলে এটাও 5 আর এটাও 5, কারণ এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে এগুলো কি ব্যাসার্ধ বৃত্তের 5 সেমি দেওয়া আছে। আর কি বলেছে কিউ বিন্দু থেকে পি এর দূরত্ব, তাহলে কিউ বিন্দু থেকে পি এর দূরত্ব, তাহলে কিউ বিন্দু থেকে ও কিউটা হচ্ছে ও কিউ কার উপরে পি কিউ এর উপরে। আচ্ছা এখানে যদি এরকম হয় তাহলে এটার মান দেওয়া আছে 13 সেমি, ঠিক আছে। তাহলে এভাবে লিখে দেব আমরা কি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে 5 সেমি, ঠিক আছে। ও কিউ সমান ও আর, ও কিউ আর ও আর সমান কত হয়ে যাবে 5 সেমি দেওয়া আছে। ও পি সমান কত দেওয়া আছে 13 সেমি দেওয়া আছে, ও পি এর মান কত 13 সেমি দেওয়া আছে। এবার এখানে একটা কথা মনে রাখবে, এখানে বলে দিয়েছে একটা কথা কি, এখানে বলেছে কি ও কিউটা লম্ব কার উপরে পি কিউ এর উপরে, ও কিউটা পি কিউ এর উপর লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সেম এটাও লম্ব হবে, এটা স্পর্শ করবে, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে এটা আর এটা কি হচ্ছে কোণ মিলে যাচ্ছে, সাধারণ বাহু এটা আর ব্যাসার্ধ দুটো মিলে যাচ্ছে, তাহলে দুটো কি হচ্ছে সর্বসম ত্রিভুজ হচ্ছে। তাহলে একটা ত্রিভুজের মান যদি আমি বার করতে পারি তাহলে এটার পেয়ে যাব, তাই তো। পরিসীমা মানে এটা বার করলে এটাকে 2 দিয়ে গুণ করলে আমি দুটোরই পেয়ে যাব।
তাহলে এটাই যেহেতু পেলাম, তাহলে এটা কি 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে যদি আমি মান বার করতে যাই, তাহলে কি ত্রিভুজ পাচ্ছি? ত্রিভুজ পি ও কিউ, পি ও কিউ থেকে পাই কি পাচ্ছি? তাহলে এখান থেকে ও পি বা ও কিউ, এই যে লম্ব স্কোয়ার প্লাস পি কিউ ভূমি স্কোয়ার, পি কিউ সমান কি আসবে? অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কত আছে? ও পি এর স্কোয়ার। তাহলে বা দিয়ে ও কিউ, আমাকে পি কিউ এর দরকার, তাই তো? এটা স্পর্শকের দরকার, তাহলে এটাকে কি লিখে দেবো? পি কিউ হোল স্কোয়ার। তাহলে এখানে ও পি মানে কত? 13 স্কোয়ার, আর এটা এপারে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটার মান কত? ও কিউ এর 5 এর স্কোয়ার। বা দিয়ে পি কিউ সমান কত আসবে? রুট ওভার এটার স্কোয়ার মানে 169, আর এখানে 25, তাহলে কি আসবে? রুট ওভার 144 সমান কত আসছে? 12 আসছে। তাহলে এটা 12 সেমিটা পি কিউ এর আসছে, ঠিক আছে? কিন্তু আমাকে এত দূর অবধি কিছু বলেনি, এটুকু আমরা পেলাম স্পর্শক। এবার কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আয়তন বার করতে আমাকে পরিসীমা বার করতে বলেছে, তাহলে ওই যে গোটাটার ক্ষেত্রফল বার করে নিচ্ছে, আমরা কি করব? তাহলে পরিসীমা তাহলে কত হতে পারে? পি ও কিউ এর ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? এটা একটা সমকোণী, তাহলে চারটার যোগফল কি হবে? তাহলে এটুকু যদি আমি বার করি, তাহলে এটা পি ও কিউ এর সমকোণী ত্রিভুজের পি ও কিউ এর ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, কি ত্রিভুজের নাম? পি ও কিউ, ক্ষেত্রফল কি আসবে? হাফ ইন্টু ভূমি, তাহলে এটা এই যে এটা হচ্ছে ভূমি, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত দেওয়া আছে আমাদের? উচ্চতা মানে 5 দেওয়া আছে, তাহলে 2 দিয়ে 6, 5 6 কত হয়েছে? 30 সেমি। তাহলে এটুকুর মান কিন্তু আমি 30 পেলাম। তাহলে গোটাটা যদি ধরি, তাহলে এটার সঙ্গে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে অতএব গোটাটা কি আছে? গোটাটা আছে ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ না চতুর্ভুজ আছে গোটা, তাই তো? তাহলে কি নাম দেওয়া আছে? পি কিউ ও আর এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? এটা 30 পেয়ে গেছি, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে হয়ে গেল, বা যোগ করে নিলে হয়ে গেল। 30 যোগ 30 সমান কি হয়ে যাবে? 60 বর্গ সেমি। এখানেও বর্গ সেমি হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো আশা করছি। কি যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে একটা ত্রিভুজের মান বার করলে অপরটা পেয়ে যাব। সর্বসমর শর্ত কি হলো? দেখো, এটা স্পর্শকের উপর লম্ব, এটাও এটা স্পর্শকের উপর লম্ব, তো 90 90 এই দুটো ব্যাসার্ধ সমান হচ্ছে, আর মাঝখানে এটা সাধারণ বাহু, তাহলে দুটো কি হচ্ছে? সর্বসম। তার জন্য একটার মান করলে আমরা অপরটারও পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের 4-এর 3 দাগের অ্যান্সার। ঠিক আছে, তারপরটা চলো 4 দাগেরটা এখানে করে নিচ্ছি। 4 দাগেরটা কি বলেছে একবার দেখে নাও। 4 দাগেরটা বলেছে কি V1 V2 V3 যথাক্রমে একটি শঙ্কু, একটি অর্ধগোলক এবং একটি অর্ধচোঙের আয়তন যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। তাহলে দেখাও যে V1/1 ইকুয়াল টু V2/2 এবং V3/3, মানে এদের এক একটা মান যেন এরকম হয়। তাহলে আমরা এভাবে লিখে নেব কি, ধরি শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর। ঠিক আছে, এখানে একটা কথা আর উল্লেখ করেছে, অর্ধগোলক। তাহলে অর্ধগোলক মানে কি? এই যে এটা একটা অর্ধগোলক, তাই তো? অর্ধগোলকের কি হচ্ছে, এটা যদি অর্ধগোলক হয়, তাহলে এখানে একটা শঙ্কু, যা যদি শঙ্কু আঁকছি বা চোঙ আঁকি, তাহলে কি হয়ে যাবে বলতো? এদের উচ্চতাটা ব্যাসার্ধ সমান হচ্ছে, এদের উচ্চতাটা এটা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হবে। তাহলে এখানে এইচটা কিন্তু আর এর সমান হবে, মনে রাখবে। তাহলে উচ্চতা সমান এইচ যদি ধরি, তাহলে এখানে মনে রাখতে হবে কি অর্ধগোলকের উচ্চতাটা কি হবে? ব্যাসার্ধের সমান, তাহলে h ইকুয়াল টু r একক হবে। এটুকু মনে রাখতে হবে। তাহলে V1 V2 আর V3 তার মানে কি? শঙ্কুর, এভাবে লিখে দিচ্ছি, শঙ্কু অনুপাত, বা এভাবে লিখে দিচ্ছি অর্ধগোলক ও চোঙের আয়তন। V1 V2 ও V3 যদি হয়, তাহলে সবগুলোর আয়তনের ফর্মুলা আমরা লিখে নিচ্ছি। তাহলে V1 মানে কি? শঙ্কু, শঙ্কুর আয়তন কি? 1/3 পাই
আর স্কোয়ার এইচ, তারপরে লাইন কি হবে অর্ধ গোলকের, তাহলে কি হবে 2/3 পাই আর কিউব, তারপরে কি হচ্ছে চোঙের পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আমাদের আয়তনের ফর্মুলা। এবার কি করব আমরা, এই যে এখানে যে করেছি এইচ ইকুয়াল টু আর করেছি, শুধু এইচ এর জায়গাতে আরটা বসাবো, 1/3 পাই, এখানে আর আছে আর স্কোয়ার আর ইন্টু এইচ এর জায়গাতে আর বসে গেল, 2/3 পাই আর কিউবে বসে গেল, এখানে পাই আর স্কোয়ার এইচ এর জায়গাতে কি বসবে আর বসে গেল। এবার দেখো সবগুলো থেকে পাই 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 কেটে গেল, এখানে আর তিনটে, এখানে তিনটে, এখানেও কি হচ্ছে তিনটে, তাহলে বাকি কি পড়ে থাকছে 1/3 পড়ে থাকছে, 2/3 পড়ে থাকছে, আর একটা কি এখানে 1 পড়ে থাকছে। এবার আমাদের কাজ কি, যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে নিচের হরটাকে তুলতে হবে। নিচের হরটাকে তোলার জন্য দেখো 3 দিয়ে যদি সবাইকে আমি গুণ করে দিই, তাহলে দেখো 1/3 গুণিত 3 অনুপাত 2/3 ইন্টু 3 অনুপাত 1 গুণিত 3, তাহলে এতে আমি কাটাকাটি করি, তাহলে কত আসছে 1:2:3, এটা আসছে আমাদের অনুপাত। তাহলে এটা যদি অনুপাত হয় তাহলে আমরা অবশ্যই এভাবে বলতে পারবো কি v1/1 আসছে, তাই তো, সমান v2 কি আসছে 2 আসছে, আর v3/3 আসছে। তাহলে এটা কি হয়ে গেল, প্রুফ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। দেখেন অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। তাহলে 4 দাগেরটা কমপ্লিট হলো। 5 দাগে কি বলেছে চলো, দেখো 4-এর 5 দাগেরটা কি বলেছে, 4-এর 5 দাগেরটা বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 2:1 হলে এ এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত মাস কেটেছে তা হিসাব করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখতে পারবো কি এ এর মূলধন 10x, বি এর মূলধন 9x। ঠিক আছে, তাহলে এ ও বি এর লাভের অনুপাত কত দেওয়া আছে 2:1, তাহলে বি এর মূলধন খাটবে কত মাস, এখানে 9 মাসের বলে দিয়েছে, বি এর মূলধন টি মাস খাটবে ধরে নিচ্ছি, তাহলে এ এর 1 মাস হিসাবে আমরা মূলধন বার করে নেব, আর বি এর 1 মাস হিসাবে মূলধন বার করে ওই মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতের সমান হবে, তাহলে আমরা সচরাচর দেখাতে পারবো। আচ্ছা দেখো অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে। কি ধরে নিচ্ছি, কি ধরি এ এর মূলধন কত হবে 10x টাকা, ঠিক আছে, আর বি এর মূলধন কত হয়ে যাবে 9x টাকা, এটা হয়ে যাচ্ছে। তাহলে এ ও বি এর লাভের অনুপাত কত দেওয়া আছে, লাভের অনুপাত আমাদের দেওয়া আছে কত 2:1 দেওয়া আছে, এটুকু আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে বাকিটা কিভাবে করব, কি ধরে নিচ্ছি কি বি এর মূলধন খাটবে, যেহেতু এ এর বলেছে 9 মাস কিন্তু বি এর জানি না, ধরি বি এর মূলধন খাটবে টি মাস, ঠিক আছে। তাহলে 1 মাস হিসাবে আমরা বার করে নিচ্ছি, এ এর 1 মাস হিসাবে মূলধন, কিভাবে 1 মাস হিসাবে মূলধন বার করব, যেটা আছে ওর মূলধন 10x, ওটাকে যত মাস খাটবে তত দিয়ে কি করে দেবো ইনটু করে দেবো, তাহলে এটা হয়ে গেল ওর মূলধন। সেম বি এর 1 মাস হিসাবে মূলধন কত হবে 9x আছে, ইনটু কি হবে টি হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে পেলাম আমরা মূলধন পেলাম, আর আমাদের লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা জানি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা কি সমান, তাহলে শর্তানুসারে আমরা এইভাবে লিখতে পারবো 10x ইন্টু 9/9x ইন্টু টি ইকুয়াল টু কি 1/2, তাহলে 9 x কেটে গেল, তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের যদি কাটাকাটি করতে যাও 9 কেটে গেল, 2 আছে এখানে 2:1, সরি 2/1, তাহলে এখানে 2t হয়ে যাচ্ছে ইকুয়াল টু কত হবে 10 বাদ দিয়ে t ইকুয়াল টু 10/2 সমান কত হয়ে যাচ্ছে 5 মাস খাটবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 4-এর 5 জায়গাটা অ্যান্সার। আচ্ছা চলো তারপরেরটা কি বলেছে 6 দাগেরটা।
4-এর 6 দাগেরটা কি বলে দিয়েছে দেখো, 4-এর 6 বলেছে একটি ঘড়ির কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত। আচ্ছা, ঘড়িটি সম্পূর্ণ কত কোণ বলতো, বা এভাবে লিখতে পারবো ঘড়ির কাঁটা যেহেতু 12 ঘন্টা ফরম্যাট, আমাদের 12 ঘন্টায় আবর্তন করে কত ডিগ্রি, গোটাটা মানে কি 360 ডিগ্রি, তাহলে 12 ঘন্টা যাতে 1 ঘন্টায় আবর্তন করবে কত, 360/12 সমান কত হয়ে যাবে, 30 ডিগ্রি আবর্তন করে 1 ঘন্টাতে 30 ডিগ্রি কোণ। তাহলে 30 ডিগ্রি কোণে বৃত্তীয় মান চেয়েছে, তাহলে 30 ডিগ্রি ইন্টু ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ করলে মান বেরিয়ে যাবে। তাহলে 0.036, তাহলে কত হচ্ছে π/6 এত রেডিয়ান। এটা হচ্ছে আমাদের 6 দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, অতএব যে লিখে নিবা কি তার বৃত্তীয় মান 1 ঘন্টায় যে কোণ আবর্তন করেছে তার বৃত্তীয় মান হচ্ছে π/6 রেডিয়ান। ঠিক আছে, তাহলে 6 দাগেরটা হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে x + 2y = 4/3 y + y/x = 9/2 হলে x³ y³ + 8/x³ y³ এর মান কত। আচ্ছা, এটা অঙ্কটা একটু দেখবে, ভালো করে লক্ষ্য রাখবে কিভাবে করছে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, x প্লাস কি দেওয়া আছে 2y = দেওয়া আছে কত 4/3 দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে y + 1/x = 9/2 দেওয়া আছে। এদের আমরা কি করব, উভয় পক্ষকে গুণ করে নিচ্ছি। তাহলে এ পাশে সাইডটাকে একদিকে গুণ করবো আর এই সাইডটাকে একদিকে গুণ করবো। ঠিক আছে, তাহলে কি করব, x + 2y গুণিত y + 1/x = 4/3 ইন্টু কি হয়ে যাবে 9/2 হয়ে যাবে, 9/2 হয়ে যাচ্ছে। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করতে লাগি, দেখো এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে xy, তাই তো, প্লাস x × 1/x, তাহলে x এর কাছে এসে এবার 2y দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে 2y × y প্লাস 2y × 1/x = 3 × 3 = 9, আর এখানে 3 × 2 কত হয়ে যাবে 6 চলে আসছে। তাহলে বাদে এখানে দেখো কাটবে, x x কাটছে, y y কাটছে, তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকলে শুধু পড়ে থাকছে x + y প্লাস এখানে 2 আছে আর yx বা xy, যেটা লিখো xy বা yx। হ্যাঁ, আর কি পড়ে থাকছে দেখো, এখান থেকে 1 পড়ে থাকছে আর এখান থেকে 2 পড়ে থাকছে, ইকুয়াল টু কত হয়ে যাবে 6। বা দিয়ে xy প্লাস 2xy ইকুয়াল টু, এটা দেখো 3 আছে উপরে গেলে মাইনাস হবে, তাহলে 6 থেকে 3 মাইনাস করলে কত হয়ে যাবে, সে লিখে দিচ্ছি। তাহলে বা দিয়ে x + y প্লাস 2/xy ইকুয়াল টু কত হয়ে যাবে 3 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের x × y প্লাস 2/xy এর মান আমরা বার করলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে উভয় পক্ষে কিউব করে নিচ্ছি। যদি উভয় পক্ষে কিউব করে নিই তাহলে কি পাবো, দেখো উভয় পক্ষে কিউব করে নিই xy প্লাস 2xy, তাহলে কিউব হয়ে গেল, আর এখানে 3 এর কিউব, তাহলে এখানে করে নেব ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে দিলাম। তাহলে এখানে ফর্মুলা কি, a + b হোল স্কয়ারের ফর্মুলা কি a³ + b³ + 3ab a + b, তাই তো। a³ মানে কি x এর কিউব প্লাস b³ মানে এটা 8 এর 2 এর কিউব মানে 8, আর নিচে x³ y³ প্লাস 3, a মানে xy, b মানে 2xy, আর a + b মানে কি x + y প্লাস 2xy ইকুয়াল টু কত 27 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বা দিয়ে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, আর কি কাটবে। আচ্ছা, এখানে কত কত পাচ্ছি, x³ y³ লিখে দিলাম প্লাস 8/x³ y³ প্লাস এখানে কত হচ্ছে 3 × 2 = 6 হচ্ছে, এর সঙ্গে গুণ আকারে দেখো এটার মান কিন্তু আমরা বার করে রেখেছি। এই যে এটা দেখো কত দেওয়া আছে 3, তাহলে এখানে কত হয়ে যাবে 3 হয়ে যাবে ইকুয়াল টু 27। বা দিয়ে x³ y³ প্লাস 8x³ y³, তাহলে এখানে 27 আছে, এটা প্লাস 18 হচ্ছে, পরে গেলে মাইনাস 18 হয়ে যাবে। তাহলে বা দিয়ে কি আসবে x³ y³ প্লাস 8x³ y³ ইকুয়াল টু কত হয়ে যাবে 9 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার আমাদের।
একটু দেখে নাও অঙ্কটা, বড় অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, দেখে নাও। তাহলে আমাদের 7 দাগেরটা হয়ে গেল এটা। তারপর চলো 4-এর 8 দাগেরটা কি বলেছে। 4-এর 8 দাগেরটা বলেছে পাশের চিত্রে ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমকোণ, এ ডিটা বি সি এর উপর লম্ব আর বিডি সমান 5x হলে ডিসি সমান 20x হলে এ ডি, এই যে এটার মান চেয়েছে, এ ডি এর মান আমাদের বার করতে বলছে। কিভাবে বার করবো দেখো, আমি আগে চিত্রটা এঁকে নিচ্ছি। এরকম একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে এ ডি বি সি, এটার মান দেওয়া আছে 5x, আর এটার মান দেওয়া আছে 20x। তাহলে এটাই বলে দিয়েছে এ কোণটা 90 ডিগ্রি। তাহলে একটা কথা মনে রাখবে কি, ত্রিভুজ এ বি সি এর কোণ এ কি আছে, সমকোণ দেওয়া আছে, তাই তো। কোণ এটা সমকোণ দেওয়া আছে। তাহলে এ ডিটা কার উপর লম্ব, বি সির উপরে। তাহলে এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এটা দেখো, তাহলে এই যে এই ত্রিভুজটা এ বি ডিটা আর গোটাটা এ বি সিটা এর মধ্যে কি সদৃশ হচ্ছে। তাহলে কি হচ্ছে, সদৃশ। তাহলে এখানে দেখো 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, তাহলে এটা সাধারণ বাহু, তাহলে এটা সদৃশ চলে আসছে। তাহলে কিভাবে আসবে দেখো, এভাবে লিখে দেবো, এ বি ডি ও এ ত্রিভুজ এ বি সি পরস্পর কি হবে, সদৃশ ত্রিভুজ। যদি সদৃশ হয় তাহলে এ বি বিডি বাই কি আসবে, এডি আসবে। বিডি বাই এডি সমান কি আসবে, এডি, এই যে এডি বাই ডিসি এটা আসবে। তাহলে ডিসি, তাহলে এদের মান বসালেই হয়ে যাবে। এদের মান কত দেখো, এডি এডি মানে কি, এডি স্কোয়ার বিডি ইন্টু ডিসি। তাহলে এডি স্কোয়ার সমান বিডি এর মান কত আমরা জানি, বিডি 5x ইন্টু এটা কত 20x বলে দিয়েছে। তাহলে কত হচ্ছে, এডি সমান রুট ওভার এখানে 100 এক্স স্কোয়ার আসে, তাই না। তাহলে কত আসছে, 10x আসছে। তাহলে এডি এর মান কত হচ্ছে, 10x। এটা হচ্ছে আমাদের 8 দাগেরটা অ্যান্সার। তাহলে 4-এর 9 দাগেরটা কি বলেছে, একটা 4-এর 9 দাগেরটা বলেছে কি 4√6 সেমি দৈর্ঘ্য, 2√6 সেমি প্রস্থ আর 2√6 সেমি উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘন থেকে সব থেকে বড় মাপের দুটি ঘনক বার করলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে। আচ্ছা, এখানে বলে দিয়েছে আয়তঘন বলেছে, তাহলে আয়তঘন এরকম হবে, তাই তো। আয়তঘনটা এরকম হবে। তাহলে আয়তঘন যদি এরকম হয়, তাহলে এটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, এই যে এটা দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 4√6 দেওয়া আছে। প্রস্থ মানে কোনটা, এই যে এটা, এই যে এটা প্রস্থ হচ্ছে। তাহলে প্রস্থ কত দেওয়া আছে, 2√6 দেওয়া আছে। এটা হচ্ছে উচ্চতা, এটাও দেওয়া আছে 2√6। এরকম যদি হয় তাহলে বলে দিয়েছে কি প্রতিটি ঘনকের আয়তন কত হবে, দুটো ডিভাইড করলে। তাহলে আমি যদি দুটো ডিভাইড করে দিই তাহলে দেখবে এটা একটা ঘনক চলে আসবে, তাই তো। যদি ঘনক আসে তাহলে এভাবে লিখে দিয়েছি আগে কি, আয়ত ঘনের দৈর্ঘ্য 4√6, প্রস্থ কত হবে 2√6 আর উচ্চতা কত হবে 2√6। তাহলে যে দুটি ঘনক পাবো তাদের দৈর্ঘ্য কত হবে, আমার দেখো যদি আমি এটাকে দুটো ডিভাইড করি কিন্তু প্রস্থ আর উচ্চতাটা সেম থাকছে কিন্তু দৈর্ঘ্যটা ডিভাইড হচ্ছে, তাহলে যে দুটি ঘনক পাবো তাদের দৈর্ঘ্যটা বার করছে। তাদের দৈর্ঘ্য কত হবে, 4√6 ডিভাইডেড 2 সমান কত হবে, 2√6 পেয়ে গেলাম। তাহলে দেখো ঘনকের আমার কি দৈর্ঘ্য প্রস্থ সব মিলে যাবে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এভাবে লিখে দেবো, অতএব প্রতিটি ঘনকের আয়তন, প্রতিটি ঘনকের আয়তন কত হবে, 2√6 কিউব সমান কত হয়ে যাচ্ছে। দেখো এটাকে যদি করতে যাও তোমরা, একটু আমি করে দেখিয়ে দিচ্ছি। এখানে 2 থাকছে, তাহলে 2 কে যদি আমি 3 বারই করি তাহলে 8 হচ্ছে, গুণিত √6 গুণিত √6 গুণিত √6, তাহলে 8 গুণিত √6 মানে কি
6টায় 48 √6 থাকে, তাহলে 48 কত √6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ঘন 7। তাহলে এটা হয়ে গেল। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা এখানে করে নিই আমরা। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা বলেছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এখানে বারবার এক কথা বলা গেছে কি যখনই দেখবে কি দ্বিগুণ, বছরে দ্বিগুণ হবে, তখন ভেবে নিবা আসলটা আর সুদটা কি হবে, সমান হবে। তাহলে আমরা এভাবে লিখে নিচ্ছি কি আসল সমান ধরে নিচ্ছি পি টাকা, সুদ আসল সমান যেহেতু দ্বিগুণ হবে তাহলে কত 2p টাকা। তাহলে এখানে যদি সুদ শুধু বার করি কত আসবে, 2p - p সমান p টাকা। এটা হচ্ছে আমাদের বার করলাম। এবার যেহেতু t এর মান বার করতে বলেছে, তাহলে i ইকুয়াল টু কি আসবে, p আর t বাই কত 100 আসবে। i এর মান p, p এর মান p, r এর মান বার করব। আচ্ছা, এখানে r এর মান বলে দিয়েছে, কত বলে দিয়েছে, বলেছে 6.1/4, তার মানে 6.1/4 সমান 424, 25/4%, এটা r এর মান। ঠিক আছে, তাহলে r এর মানটা বসিয়ে দিচ্ছি 25/4 গুণিত t এর মানটা আমরা বার করতে হবে বাই কত 100 হয়ে যাবে। p কেটে গেল, 25 কে যদি 4 দিয়ে আমি এখানে গুণ করি তাহলে কত হচ্ছে, t ইকুয়াল টু 4 4 16 বছর। এটা হচ্ছে অ্যান্সার, 16 বছর হবে। চলো 11 দাগেরটা কি বলেছে, 11 দাগেরটা বলে দিয়েছে √13 প্লাস √7 এর দুটি করণী নিরসক উৎপাদক লেখো। এখানে অনুবন্ধী করণী কথা বলেনি, যদি অনুবন্ধী করণী বলতো তাহলে যেগুলো রুট দেওয়া আছে তার সামনের সাইন চেঞ্জ করলে হয়ে যাবে, কিন্তু যখন বলবে করণী নিরসক তখন ভেবে রাখবে যেটা দেওয়া আছে তাদের যে কোনো একটা সাইন চেঞ্জ করলে কিন্তু করণী নিরসক হয়ে যাবে। তাহলে কি রকম হতে পারে, আমরা লিখে দেব কি √3 প্লাস √7 এর দুটি করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক কত কত হতে পারে। এখানে হবে, দেখো এখানে কিন্তু একটা যে কোনো সাইন চেঞ্জ করি, তাহলে এটা যদি আমি সাইন চেঞ্জ করি তাহলে √3 প্লাস √7 একটা চেঞ্জ হয়ে গেল, এটা থেকে আলাদা হচ্ছে কিনা, একটা সাইন চেঞ্জ হচ্ছে কিনা, আর একটা কি হবে √3 মাইনাস √7, তাহলে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, এটা করণী নিরসক উৎপাদক, এটা অনুবন্ধী করণী বলেনি। যদি অনুবন্ধী করণী বলতো তাহলে এই যে বর্গ রুটের আগের মানগুলো চেঞ্জ করলে হতো, কিন্তু এখানে করণী নিরসক অর্থ হচ্ছে আমার যেটা দেওয়া আছে সেখান থেকে যে কোনো সাইন চেঞ্জ হলে যথেষ্ট। ঠিক আছে, তাহলে 12 দাগেরটা দেখো, 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা বলছে x1 x2 x3 এবং ডট ডট করে xn পর্যন্ত বলে দিয়েছে গড় x বার হলে x2 x1 x2 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 x3 ডট ডট x2 xn এর গড় কত হবে, a এর মান কিন্তু 0 হবে না, এটা বলে দিয়েছে। তাহলে কিভাবে করব, দেখো অঙ্কটা আগে এভাবে আমরা লিখে নিচ্ছি কি x বার সমান আমরা কি পাচ্ছি বলো তো, x বার মানে গড় সমান কি হচ্ছে x1 প্লাস x2 সবগুলোকে যোগ করে নিচ্ছি, তাহলে x3, তাই তো x1 x2 x3 প্লাস ডট ডট দিয়ে কত পর্যন্ত যাচ্ছে xn পর্যন্ত যাচ্ছে। কটা সংখ্যা টোটাল, তাহলে n সংখ্যা, তার জন্য 1 n দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এখানে দেখো যে আমি গুণ করে নিই তাহলে এখানে এরকম আসছে n x বার ইকুয়াল টু কি আসছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে xn পর্যন্ত। তাহলে এটা আমাদের মান বার করে রাখলাম। ঠিক আছে, তোমরা ঘিরবে না, কিন্তু আমি বোঝানোর জন্য ঘিরলাম কি এটা মান বার করে রাখলাম। এবার তোমাদের বইয়ে কি বলেছে, বইয়ে বলে দিয়েছে কত a স্কোয়ার x1, ঠিক আছে, এদের গড় বার করছি, একবারে লিখে নিচ্ছি, গড় বার করে নিচ্ছি। তাহলে প্লাস a স্কোয়ার x2 প্লাস a স্কোয়ার x3 প্লাস ডট ডট দিয়ে কি হবে a স্কোয়ার x n। তাহলে এটারও কি হবে, গড় যদি আমি বার করি তাহলে n দিয়ে ডিভাইড, কারণ n সংখ্যক আছে, তাই তো। তাহলে এখান থেকে দেখো a স্কোয়ারটাকে যদি আমি কমন নিই কি পড়ে থাকছে x1 x2 x3 প্লাস ডট ডট দিয়ে xn ডিভাইডেড কত হয়ে যাবে n হয়ে যাবে।
তাহলে দেখো এ স্কোয়ার বসে গেল, কিন্তু এটুকুর মান আমরা বার করে রেখেছি, কত আছে, এন এক্স বার আছে, এন এক্স বার, তাহলে বাই দিয়ে এন, তাহলে এন এন কেটে গেল, কি থাকছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স বার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দেখে নাও। ঠিক আছে, তাহলে আমাদের স্কুলটা কমপ্লিট হলো।